আসসালামু আলাইকুম। আমি এসএম আফিফ ইকবাল। আজকে হাজির হয়েছি ম্যাথ শর্ট ট্রিক্স অ্যান্ড টিপস নিয়ে। আজকের এই ক্লাসটা মেনলি কাদের জন্য জানো? এইচএসসি 26দের জন্য। এইচএসসি 26দের জন্য কেন কথাটা বলছি? কারণ ওদের সামনে একটা মাস ওরা এক্সট্রা পেয়েছে, বেশি না, একটাই মাস। এটা অনেকের কাছে ব্লেসিং, অনেকের কাছে একটা কার্স। কেন ব্লেসিংটা কেন? বিশেষ করে যারা পড়েনি, যারা কেবল পড়াশোনা শুরু করতে যাচ্ছে, তাদের জন্য একটা ভালো একটা ব্লেসিং যে একটা মাস সময় পেয়েছে, যেগুলো যেগুলো পড়াটা কভার করেনি এখনও বা কোনো কারণে ছুটে গেছে, ওগুলো এখন শেষ করতে পারবে। আবার অনেকের কাছে কার্স। কাদের কাছে কার্স? তাদের কাছেই, যাদের মনে করো পড়াশোনাটা শেষ, এখন চিন্তা করছে আমার তো সব শেষ, এই এক মাস পড়ে কিছু হবে না, না পড়লেও যা হবে, পড়লেও তাই হবে, একটা মাস আইডিয়ালি কাটাই দিবে, দিয়ে দেখা যাবে শেষে যা পড়া ছিল সেগুলো সব ভুলে খেয়ে ফেলে দিস, দিয়ে পরীক্ষার হলে আর কিছু পারছে না, দিয়ে আর তার তো অবস্থা অবশ্যই সেই জন্য কার্স একটা। আমি চাইবো তোমাদের যেন এটা ব্লেসিং হিসেবে কাজ করুক। আর তার জন্য কী করতে হবে, এই একটা মাস কীভাবে কাটাবো আগেই বলে নিই। এই যে একটা মাস পেয়েছো, এই একটা মাসের জন্য কখনো তোমার পড়াটা ঢিলাইয়া ফেলো না। এমন করো না যে পড়াটা ধীরগতির করো না। চেষ্টা করো যে যেরকম দিক ছিল, যতদিনে শেষ করার তোমার প্ল্যান ছিল, ততদিনে প্ল্যানটা শেষ করে সে অনুসারে তারপরে ফ্রি টাইমে রিভিশন দেওয়ার। কারণ রিভিশনের কোনো কোনো বিকল্প নাই। রিভিশনে কী করবা? রিভিশনে আমি বলবো তোমাদের ম্যাক্সিমাম মানুষের সিকিউ নিয়ে সমস্যা হয় না, ম্যাথের, স্পেশালি ম্যাথের সিকিউ তোমরা সবাই পারো, কিন্তু এমসিকিউতে দেখা যায় অনেকের সমস্যাটা হয়। কী সমস্যা হয় বলি? 25টা এমসিকিউ না, 25টার মধ্যে 20টা 21টা করতে করতে দেখা যায় স্যার সামনে থেকে খাতা কাটা শুরু করে দিচ্ছে। এই এই তখন প্যানিকে দুটো তিনটা যেভাবে হোক দাগাই, তার মধ্যে দেখা যায় একটা ঠিক হয়েছে, দুটো ভুল, দিয়ে ওই একটা ঠিক বলে আলহামদুলিল্লাহ বলে চলে আসে। এটা কি করা যাবে? না। এটা কিন্তু সবার জন্য না, কিছু অনেকে আছে যাদের এরকম সমস্যা দেখা দেয়। তাদের জন্য আমি বলবো এই সময়টায় গিয়ে এই সমস্যাটা যেন কোপ আপ করতে পারে সেই ব্যবস্থা করা। আর তার মেন উপায় হচ্ছে, তোমার এমসিকিউতে ভালো নাম্বার পাওয়ার মেন উপায় হচ্ছে প্র্যাকটিস করা লাগবে। ধুমায় প্র্যাকটিস। সব কিছু তুমি জানো, তোমার কনসেপ্ট ক্লিয়ার, এখন তুমি খালি বসে থেকে থেকে প্র্যাকটিস করবা। প্র্যাকটিস করলে কি হবে? প্র্যাকটিস করলে সময়টা একটু একটু করে কমে আসবে। দেখা যাবে আগে যে ইয়াটা 2 মিনিট লাগতো, এখন সেটা 1.5 মিনিটে হচ্ছে। কিছু কিছু ম্যাথ দেখা যাবে হাফ মিনিটেই শেষ। ওগুলো তার একটা সুবিধা পাবা। কিন্তু দেখা যাচ্ছে তুমি একটা ম্যাথ 2 মিনিটে করে তোমার তোমার 1.5 মিনিটে কমায় আনলা, দিয়ে খুশি হয়ে গেলা, যাক একটা ম্যাথ তাড়াতাড়ি শেষ করতে পারবো, আরেকটা ম্যাথ থেকে সময় নিয়ে কোনো মতো আমি ফিল করে দিব, শেষ করে দিব। বাট তোমার একটা ফ্রেন্ড কী করলো, অন্য একটা উপায়ে, ওই একটা কিছু জানে, সেটা কাজে লাগিয়ে 45 সেকেন্ডে জিনিসটা সলভ করে ফেলে দিল। তাহলে কি ওই অনেক আগায় গেল না? এটা কেন পারলো? ওই মেনলি পারলো কিছু কিছু শর্ট ট্রিক্স হয়ে জানে, কিছু কিছু সূত্র হয়ে জানে, কিছু কিছু জিনিস ইউজ করতে পারে তার জন্য। তো আমিও চেষ্টা করব এই শর্ট ট্রিক্সগুলো দেখা দেওয়ার। কারণ আমি তো তোমার হয়ে প্র্যাকটিসটা করে দিতে পারবো না। হ্যাঁ, পারলে তো ভালোই হতো। আমি চেষ্টা করব শর্ট ট্রিক্সগুলো যতটুকু আমার দ্বারা সম্ভব ততটুকু দেখাই দেওয়ার। এই শর্ট ট্রিক্স কি খালি এমসিকিউতে কাজে লাগবে? না, সিকিউতে কাজে লাগতে পারে। সিকিউতে মনে করো কিছু কিছু জিনিস থাকে যেটা তুমি 1.5 পেজ ধরে লেখো, বা 1 পেজ ধরেই লেখলা ধরো, লিখে যেটা আসলো সেটা ঠিক হয়েছে কিনা সেটা দেখার একটা শর্টকাট যদি থাকে, তুমি খালি একটা ক্যালকুলেটর বসায় চেক করে নিলা যে ইয়েস আমি ঠিকই লিখছি, তাহলে ভালো হয় না? আমি চেষ্টা করবো এরকমভাবে গুছিয়ে দিতে। চলো তাহলে শুরু করি। আজকে যেটা নিয়ে টপিক নিয়ে কথা বলবো, যে শর্ট ট্রিক্সের টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের এরিয়া পার্টটা। কারণ আল্লাহর ওয়াস্তে অন্য যে টপিক যাই হোক না কেন, এই টপিক থেকে কোয়েশ্চেন আসার সম্ভাবনা ম্যাক্সিমাম। এরিয়া থেকে সিকিউতে তো একটা সিকিউ পাবাই, আর তার সাথে সাথে এমসিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। একটা সিকিউ আসলে সিকিউর গতে আসবে, আর সেটা চেক করার জন্য এর থেকে ভালো বিকল্প আমার জানা নাই। তো কী নিয়ে কথা বলবো? এই যে দেখো, তোমাদের জন্য আমি লিটারেলি ক্ষেত্রফল নির্ণয়ের যতগুলো সূত্র আছে সেগুলো সব অলরেডি লিখে দিয়েছি। এখন আমি চাইলে এখান থেকেও দেখে দেখে দেখাতে পারতাম, কিন্তু আমি তা না করে চেষ্টা করবো জিনিসটা আবার লিখে দেখানোর, যাতে তোমাদের একটু মনে থাকে, সুবিধা হয়। ফার্স্টে লিখি, তোমরাও আমার সাথে সাথে লেখো। কী লিখবা? লিখবা হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল
নির্ণয়। লেখাটা একটু বাজে, আশা করি বলে দিচ্ছি বলে বুঝতে পারছো। যাই হোক, শুরু করি আমি। ক্ষেত্রফল নির্ণয় শুরুটা হবে এক, ছোটো করে নিই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার। এটা কি একটা বৃত্ত না? এই বৃত্তের ব্যাসার্ধ কত? এ। যদি তাই হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা কি? পাই এ স্কোয়ার না? এটা আশা করি কাউকে বলে দিতে হবে না। এটা তোমরা কে কে ইন্টিগ্রেশন করে সলভ করবা? আশা করি অনেকেই করবা, কারণ এটা আসবে তোমাদের সিকিউতে। সিকিউতে তখন কি করবা আমি একটু সাদা কালিতে দেখাই দিতে পারি। এখান থেকে আসবে রুট ওভার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার দিয়ে সেখান থেকে তুমি প্লাস মাইনাস অবশ্যই, সেখান থেকে খালি প্লাসটা নিবা, যে ক্ষেত্রফলটাকে 4 ভাগে ভাগ করবা, দিয়ে আনবা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স, দিয়ে এই অ্যান্সারটা পাই স্কোয়ারই আসবে। আপাতত এখন তো আমি এগুলো পুরোটা বুঝাই দিব না, তোমার সব শেষ হবে, তুমি ক্যালকুলেটারে খালি বসাবো, পাই স্কোয়ার মান বের করে নিবা, অঙ্ক শেষ। তারপরে দেখি 2 নাম্বার। এখন বৃত্ত শেষের পরে পরবৃত্ত আসবে, উপবৃত্ত। এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ইজ ইকুয়াল প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটা কি উপবৃত্ত না? এলিপস। এলিপস উপবৃত্তের ক্ষেত্রফল এটা কত? এটাও একইভাবে যেভাবে আমি আগেরটা প্রমাণ করলাম সেভাবেই গতে প্রমাণ করা যায়, বাট মুখস্থ রাখো পাই এ বি। এই যে এ বি, এটা আশা করি কারো মনে রাখতে কোনো সমস্যা হবে না। এরপর 3 নাম্বার, উপবৃত্ত শেষ হলো, তাহলে এখন নতুন কিছু শুরু করি আমরা। কি শুরু করা যায়? পরাবৃত্ত। পরাবৃত্ত ইজি, কঠিন না। পরাবৃত্তের সবচেয়ে আদর্শ ফর্ম কি জানো তোমরা? ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ax। এটা কি পরাবৃত্ত। ও ওয়াই ইজ ইকুয়াল টু mx, এটা কি? এটা মূল বিন্দুগামী সরলরেখা। এর এই দুটার আবদ্ধ ক্ষেত্র কি বলো তো? আবদ্ধ ক্ষেত্র থাকতে পারে না? সে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল একই সাথে লিখে ফেলি আমি। ইকুয়াল টু কত হবে? 8 স্কোয়ার বাই 3m³। এখন পরাবৃত্ত কি তোমরা খালি একটাই দেখছো? না, এর সাথে সাথে আরেকটা আদর্শ পরাবৃত্ত দেখছো, এক্স স্কোয়ার ইকুয়াল 4ay। যদিও এটা তোমাদের আসার সম্ভাবনা কম, বাট আমি পড়ায় রাখবো, কারণ সাবধানের মার নেই। ও ওয়াই ইকুয়াল টু mx। এর আবদ্ধ, আমি কিন্তু এত সুন্দর করে লিখছি তোমরা যেন লিখতে পারো তাই, তাছাড়া কিন্তু আমি সরাসরি আগেরটা দেখায় পড়াই দিতে পারতাম। 8 স্কোয়ার m³ ডিভাইডেড বাই 3। এখন দেখো দুটা সূত্র কিন্তু দিন শেষে একই, 8 স্কোয়ার বাই 3 দুটাতেই কমন। একটাতে m³ উপরে আর একটাতে m³ নিচে। নর্মালি তোমাদের মনে রাখতে গেলে m³ নিচেরটাই মনে রাখতে পারো, তাও আমি চেষ্টা করি এখন জিনিসটা বুঝাই দেওয়ার। এই যে দেখো, এটা যদি একটা স্থানাঙ্ক ব্যবস্থা হয় আর এটা মনে করো ওয়াই এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x, দেখতে তো এরকম। তার মধ্যে দেখো এম যত বাড়বে তত কি উপরের দিকে উঠতে থাকবে না? এই যে এই দিকে আগাতে থাকবে না? এম যদি এইভাবে বাড়তে বাড়তে ইনফিনিটি হয় তাহলে একেবারে ওয়াই অক্ষ হয়ে যাবে, এক্স অক্ষের লম্ব হয়ে যাবে, ঠিক কি না? তাহলে দেখো এখন এই যে এই চিত্রটা দেখো, যত বেশি এম বাড়ছে তত উপরে উঠছে, তত বেশি এই যে মাঝখানের যে এই আবদ্ধ ক্ষেত্র সেটা কমতে আসে না? আগে এত বড় ছিল, এখন সেখান থেকে এতটুকু, আগে ছিল এই পুরাটুকু, এখন খালি এইটুকু আছে। তাহলে কি যত এম বাড়ছে তত কি আবদ্ধ ক্ষেত্রফলটা কমে যাচ্ছে না? খুবই বেশি পরিমাণে কমে যাচ্ছে, তাই m³ দ্বারা ভাগ হয়। এটা আশা করি তোমাদের বুঝতে এখন অসুবিধা হবে না, তোমরা চাইলেই নিজে থেকে চিত্র আঁকায় মনে রাখতে পারো। আর আমি বিশেষ করে বলবো যে মুখস্থই করে ফেলো, কারণ এগুলো জিনিস আবার এক্সট্রা করে পড়া, এক্সট্রা করে করার টাইম থাকে না। তারপরে একটা দেখালাম, আরেকটাও দেখাই দিই। এই তো এটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 4ay। এখানে দেখো যত বেশি কোণটা বাড়বে তত বেশি আবদ্ধ ক্ষেত্রফলটা বেড়ে যাচ্ছে, আশা করি এখন এখান থেকে দেখে বোঝা যাচ্ছে। তাই যদি হয় তাহলে এখানে m³ সাথে সমানুপাতিক হবে, তার মানে কি m³ গুণ যাবে, ভাগ যাবে না। এখন আশা করি এগুলোর পরে নিজে থেকে মুখস্থ করে অনেক ক্লিয়ার করে রেখে দিতে পারবা। এখন
পরাবৃত্ত তো গেল, পরাবৃত্তের আরেকটা ছোট টপিক আছে, ওটাও করে দিই। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4ay ও ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4bx, দুটো কিন্তু আলাদা আলাদা পরাবৃত্ত। একটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল 4ay এরকম, আর ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল 4x দেখতে মনে করে এরকম। তাহলে এই যে এই আবদ্ধ ক্ষেত্রফলটা, এই আবদ্ধ ক্ষেত্রফলের ক্ষেত্রফলটা এখন আমি লিখে দিই। এটা মুখস্থ, এটাতে কোনো চিন্তা করা যাবে না যে কী হতে পারে, কীভাবে হতে পারে। সিকিউতে আসলে তো করাই লাগবে, সিকিউতে আসলে তোমরা ম্যাথটা সুন্দরভাবে করবা, করে রাফ চেক করে যদি মিলে তাহলে ভালো, আর না মিললে তোমরা, আমি বিশেষ করে সাজেস্ট করবো যেটা এখান থেকে আসছে সেটাই বসাই দিতে। কারণটা খুবই ইজি, কারণ এই সূত্র তো আর আমি বানাইনি, এই সূত্র প্রসিদ্ধ। আমি চাইলে তোমাদেরকে কোনো জায়গা থেকে পিডিএফ মানে একটা পিক আকারেও দিতে পারি, লাগবে না। আমি নিজে এটা কপি করেছি, খুবই দেখে শুনে নিজের জন্য কপি করেছিলাম যখন আমি এগুলো পড়তাম তখন। তারপরে এখন দেখো, এখানে যদি 4bx না হয়ে 4ax হতো, মানে দুটাই এ থাকতো, তাহলে কিছুই না, এখানে বি এর জায়গায় একটা এ হতো, তখন হতো কত, 16a²/3। আশা করি এটা বোঝার জন্য এক্সট্রা করে পড়াশোনা করা লাগবে না। এখন এত কিছু হওয়ার পর না আরেকটা ছোট্ট টপিক বাদ থাকে, বুঝলাম? সেটা হচ্ছে x² লিখেই দিই আমি। x² ইজ ইকুয়াল টু 4ax, সরি y² ইজ ইকুয়াল টু 4x হবে, এটা কেটে যাবে। y² ইজ ইকুয়াল টু 4x, বা হয় এটা, নাহলে x² ইজ ইকুয়াল টু 4ay। এবং এই দুটা কি পরাবৃত্ত না? এবং এদের উপকেন্দ্রিক লম্ব, উপকেন্দ্রিক লম্বের আবদ্ধ ক্ষেত্রফল, এটা কত? এটাও মুখস্থ, 8a²/3। এটা আমি একভাবে প্রমাণ করে দেখাতে পারি, তোমরা আশা করি নিজেরাই এটা করতে পারবে। দেখো, এই যে এই দুটার একসাথে করলেই কিন্তু থাক, এটা তোমাদের উপরে ছেড়ে দিলাম। তোমরা পরাবৃত্ত আঁকাবা, পরাবৃত্ত আঁকায় তার উপকেন্দ্রিক লম্ব এ পর্যন্ত ইন্টিগ্রেশন করে, একটা পার্ট ইন্টিগ্রেশন করে সেটাকে 2 দ্বারা গুণ করে দিলেই এটা পেয়ে যাবা। বাদ বাকি কাজ তোমাদের উপর রেখে দিলাম। এখন এতগুলো সূত্র আশা করি তোমাদের মুখস্থ করতে কোনো সমস্যা হবে না, কারণ আমি চেষ্টা করছি যত সময় মিলাইয়ে পড়ানোর। এই যে এই সবকটা সূত্র আগের বারেও লেখা ছিল, এখনও লিখে দিলাম। তাইলে এখন আমি পরের সাবজেক্টে আসতে পারি, পরের একটা ইয়াতে আসতে পারি। সেটা হচ্ছে একটা বিশেষ ধরনের পরাবৃত্ত। এটা যদিও দেখে পরাবৃত্ত নাও মনে হতে পারে, তাও আমি বলছি, বিশ্বাস করতেই পারো তোমরা, এটা একটা পরাবৃত্ত। এভাবে না দেখে আমরা চলো এটাকে এইভাবে যদি দেখি, তাহলে দেখো এই পার্টটুকু যখন এদিক বরাবর আগাবে তখন সেটা ঠিকই পরাবৃত্তের মতো হবে। যদিও এখানে আর আগানো সম্ভব না, কারণ রুটের ভেতরে কখনো নেগেটিভ থাকতে পারে না, তাও আমি বোঝানোর স্বার্থে বলে দিলাম। পরাবৃত্ত যেন তোমরা ফিল করতে পারো। আপাতত ওটা কি লাগবে না। পরাবৃত্তর কিছু কিছু জিনিস আছে, এই বিশেষ পরাবৃত্তের কিছু কিছু জায়গা আছে যেগুলো দেখতে পারো তোমরা। যেমন এখানে এক্সের সর্বোচ্চ ভ্যালু কত, যখন ওয়াইয়ের ভ্যালু সর্বনিম্ন, আর এক্সের এখানে সর্বোচ্চ ভ্যালু হচ্ছে এ, তাহলে এই বিন্দুটা হচ্ছে a0। আবার এই বিন্দুটাও একইভাবে 0a। এখন এই যে মাঝখানে একেবারে এটাই তো অক্ষ, ঠিক কিনা? এই অক্ষটা ফাংশনটা কি? এই অক্ষটা হচ্ছে একেবারে মূলবিন্দুগামী ঢাল 1 বিশিষ্ট সরলরেখা y = x। খুবই ইজি। আর এই কোন বিন্দুতে ছেদ করলো, তার মানে শীর্ষ কোথায়? শীর্ষটা যদি দেখো, x আর y দুটো সমানই হবে এখানে, তাহলে 2√x = √a, সেখান থেকে x = কত আসবে, a/4। এটা কি লাগবে না? এটা আমি দেখালাম, তাই কত, a/4। তাহলে লিখে ফেলো a/4। এখন আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, এটা তো এখানে পড়ানোর কোনো কারণ নাই আমার, আমি এক্সট্রাভাবে কেন পড়াচ্ছি? আসবে কি পরীক্ষায় জানো? তোমাদের পরীক্ষায় আসবে, মনে করো যে এই জায়গাটা, এই সুন্দর পরাবৃত্তটা যে ক্ষেত্রফল ক্রিয়েট করছে, সেই ক্ষেত্রফলের মান কত?
সেই ক্ষেত্রফলের মান হচ্ছে 1/6 ইন্টু এ স্কোয়ার। আর আই গেস আমি মনে হয় এর আগের পৃষ্ঠায় একটু ভুল লিখেছি কি না, না ঠিকই লিখেছি, আশা করি সব জায়গায় ঠিকই আছে। হ্যাঁ, এখানে সবসময় দেখবা ঘাত, যদি তোমরা ফিজিক্স পড়ে থাকো তাহলে মাত্রা বিশ্লেষণ বলে একটা জিনিস আছে, যেখানে দেখে বোঝা যায় যে কিছুটা ভুল লিখছো কি না। ওখানে এ স্কোয়ারের জায়গায় আমি কখনো এই কিউব বসাতে পারতাম না, বা মনে করো এখানেও ভুলটা করতে পারতাম না। আর এখানে নর্মালি তোমাদের অ্যান্সারের পরে এটা আশা করি বলে দিতে হবে না, যেখানে স্কোয়ার ইউনিট লিখে দিবা বা বর্গ একক এরকম লিখে দিলে কোনো সারি কাটার সুযোগ থাকে না। এগুলো মানে একটা নর্ম, এগুলো হচ্ছে মানে প্রসিদ্ধ নিয়ম টাইপের হয়ে গেছে। এখন চলো কিছু কিছু কোয়েশ্চেন আমি সলভ করা দেখাই। যেমন ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 4x এবং ওয়াই ইজ ইকুয়াল টু এক্স সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। এটা তো আশা করি ইজি, পারবা। কে পরাবৃত্ত, যেটা তোমরা জানো সেই পরাবৃত্ত দিয়ে রাখছে, আর ওয়াই ইজ ইকুয়াল টু এক্স মানে এম ও 1, তাহলে সরাসরি কত 8 ইন্টু এ স্কোয়ার, এখানে এ কত 1 বাই 3 ইন্টু এম কিউব কত 1, তাহলে এটাই স্কোয়ার ইউনিট। শেষ। এক লাইনে মনে মনে এই অঙ্কটা করে ফেলে গেল। তারপরে দেখো ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 16x এবং এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 12y পরাবৃত্ত দ্বয় দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। দেখো এখান থেকে 16x মানে কি 4 ইন্টু 4, আর 12y মানে কি 4 ইন্টু 3। তাই যদি হয় তাহলে এই দুই পরাবৃত্তের ইয়াটা কত ছিল, 16ab, এ হচ্ছে 4, বি হচ্ছে 3, ডিভাইডেড বাই 3, 3 3 কাটবে, 4 64 স্কোয়ার ইউনিট। আশা করি কোনো কিছু ভুল লিখিনি। আর যদি ভুল লিখেও থাকি তোমরা চেষ্টা করবা যে আমাকে সলভটা মানে কোন জায়গায় ভুল করেছি সেটা নক দিয়ে বুঝাই দেওয়া, মানে করে দেওয়ার, আমি পরের ক্লাসে বা এটারই কমেন্টে সেটা সলভ করে দেবো আমি। তাহলে শেষ, এই দুটো অঙ্ক শেষ। বা দেখি পরে আর কোনো অঙ্ক আছে কি না। হ্যাঁ আছে, থাকবে না কেন। এই যে দেখো এবারে চিত্র, এগুলো সব কিন্তু এমসিকিউতে আসছে বলে এত সুন্দর করে আমি গুছিয়ে কোয়েশ্চেনটা তুলে দিয়েছি। দেখো এটা একটা পরাবৃত্ত, দেখা যায় না, ওয়াই স্কোয়ার ইজ হলো 4x, তার মানে কত এ কত 1। আর দেখো একেবারে 0 থেকে 0, 4 থেকে 4, এই দুই বিন্দুকে আমি সরলরেখা কিন্তু এটা যে এটা। তাই যদি হয় তাহলে এই মাঝখানের যে ক্ষেত্রফলটা সেটা কত হতে পারে। সরাসরি তোমরা সূত্র জানো, 8 এ স্কোয়ার মানে 1 বাই 3 এম কিউব। দেখো তো কোয়েশ্চেনটা মনে হচ্ছে আগের কোয়েশ্চেনটাই যেন ফেরত চলে আসলো, তাই কি না দেখি একবার চেক করি। ওয়াই স্কোয়ার 4x স্কোয়ার, 4x আর ওয়াই ইকুয়াল টু এক্স। দেখো একই কোয়েশ্চেন, খালি একটু ঘুরাই দিয়ে দিয়েছে। তারপর এই চিত্রটা দেখো, এখানে কিন্তু এক্স স্কোয়ার ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ারের চিত্র, আর ওয়াই ইকুয়াল টু -x। তাই যদি হয় সমস্যা তো নাই, আমরা তো সূত্র পারি। এখানে কত এটা কত বলো তো, এখানে এটা কিন্তু 1/4, এটা হচ্ছে 4 ইন্টু 1/4 আকারে থাকে না, এখানে কিন্তু এটা হচ্ছে 1/4। তাহলে সূত্রটা কী ছিল, 8 ইন্টু এ স্কোয়ার মানে 1/16, 4 স্কোয়ার মানে কিন্তু 16 ডিভাইডেড বাই 3, আর এম কিউব এখানে কিন্তু গুণ অবস্থায় ছিল, বাট যেহেতু এম এর মান এখানে নেগেটিভ গুণ করলে একটা মাইনাস আছে, ওই মাইনাসটিকে আমরা অগ্রাহ্য করবো, আমরা এটাকে এবারে গুণবই না, ঠিক কি না। করলে একটা -1 আসতো, যে -1টা বোঝাচ্ছে যে পজিটিভ দিকে ক্ষেত্রফলটা না ক্রিয়েট হয়ে নেগেটিভ দিকে ক্রিয়েট হচ্ছে, ওইটুকু বাদ। তাহলে কত থাকবে, 8/16 মানে হচ্ছে 2, 2 ইন্টু 6 মানে 2 ইন্টু 3 মানে হচ্ছে 1/6, কত স্কোয়ার ইউনিট। ইজি না, খুবই ইজি। তারপরে দেখি আপাতত আজকে লাস্ট ম্যাথ, এটা √x প্লাস √y ইজ ইকুয়াল টু 1 এর অক্ষদ্বয়ের সাথে সৃষ্ট ক্ষেত্রের ক্ষেত্রফল কত। সরাসরি a²/6 ছিল না, তাহলে অ্যান্সারটা কত আসবে, 1/6 স্কোয়ার ইউনিট। আশা করি এগুলো সবই তোমাদের ভালো মতো বোঝা হয়েছে। আজকের জন্য এইটুকুই। তোমাদের যদি এইসব ক্লাস ভালো লাগে আমি সামনের দিকে আরও বানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, থ্যাংক ইউ।